কি হয়েছে তোর? এমন বিহেভ করছিস কেন? তনয় মাথা নিচু করে রাখে, মিনমিন করে বলে। আমি কেমন বিহেভ করলাম? ভালো লাগছে না আমার, ঘুমাবো আমি। তনয় যেতে নিলে তেরা হাত ধরে ফেলে। তনয়া, কি হয়েছে তোর? এমন করছিস কেন? তুই জানিস তো আমি থাকতে পারি না তোকে ছাড়া। তারপর এমন কেন করছিস? তনয় এবার কেঁদে ফেললো, ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে কাঁদতে বলল। কিছু হয়নি আমার, প্লিজ ছাড়ুন। ভালো লাগছে না আমার, কিছু ভালো লাগছে না। তেরা বারবার অস্থির হয়ে উঠল। তনয় কাঁদছে, সে যে তনয়ের কান্না সহ্য করতে পারছে না। তেরা তনয়ের গালে হাত রাখলো, অস্থির চিত্তে বলে উঠল। কি হয়েছে বল জান, না বললে বুঝবো কি করে? আমি কিছু করেছি? নাকি ওই বাড়িতে থাকতে দেইনি বলে রেগে আছিস? নাকি অন্য কিছু? বল তনয়া, এভাবে কাঁদিস না প্লিজ। তনয় হিসকে তুলতে তুলতে বলে। ছাদে কার সাথে কথা বলছিলেন আপনি? তেরা থেমে যায়, অবাক নয়নে তাকায় তনয়ের দিকে। তনয় অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে তেহরাবের দিকে। তেহরাব দীর্ঘশ্বাস ছাড়ল। তুই আমাকে সন্দেহ করছিস? তনয় দুটো দুদিকে মাথা নাড়ায়। সন্দেহ করছি না, তবে আমার মন মানছে না। আপনি কেন অন্য কাউকে এমন আদরি নামে ডাকবেন? তেহরাবের অধরে ফুটে উঠল কিঞ্চিত হাসি। তনয়কে আলতো করে জড়িয়ে ধরল। বুঝেছি, এখন চুপ, কাঁদবি না একদম। কালকে সকালে রেডি থাকবি, এক জায়গায় নিয়ে যাব, বুঝলি? তনয়া এখনো কেঁদেই চলেছে। এবার তেহরাব একটু গম্ভীর কণ্ঠে থমকে উঠল। আরেকবার কাঁদলে এক্ষুনি ঘরের বাইরে বের করে দেবো। চুপ করতে বলিনি? তনয় নাক টেনে বলে। কার সাথে কথা বলছিলেন? বলবো না। কেন? তোর সতীন, দেখা করবি? তনয় আবারও ঠুটুলতে। তেহরাব এবার শব্দ করে হেসে ওঠে। এই মেয়ের সাথে মজাও করা যাবে না? হয়েছে হয়েছে, কাঁদিস না আর। কালকে এক জায়গায় যাব, তারপর সব উত্তর পেয়ে যাবি। এখন কান্না থামা। তনয় সেভাবেই দাঁড়িয়ে থাকে। তেহরাব তনয়কে জড়িয়ে রাখে নিজের সাথে, বিড়বিড় করে বলে। আসলেই বাচ্চা। সকালে নাস্তা তৈরি করছে তনয়। তাসলিমার শরীরটা আজ খারাপ, প্রেশার হাই হয়ে গিয়েছে। ইসুফও 3 দিনের জন্য সিলেট গিয়েছে। তেহরাবেরও ঢাকা যাওয়ার কথা ছিল, তবে যায়নি। এই ছেলেটার ভবঘুরের স্বভাবটা কবে বদলাবে কে জানে। কাজকর্মের দিকে কোনো সিরিয়াসনেস চোখেই পড়ে না। খিচুড়ি আর ডিম ভাজি করে টেবিলে এনে রাখলো তনয়। তাসলিমার জন্য খাবার নিয়ে তার রুমে চলে গেল। তাসলিমা অৎসহ হয়ে বসে আছে, চোখ জোড়া বন্ধ। মা, খাবারটা খেয়ে ঔষধ খেয়ে নিন। তনয়ের কণ্ঠস্বর শুনে চোখ খুলে তাকালো তাসলিমা। তনয় এসে খাবারের ট্রেটা বিছানার পাশে থাকা টেবিলে রাখলো। তনয়া বস, কথা আছে তোর সাথে আমার। তনয় প্রশ্নবিদ্ধ নয়নে তাকায় তাসলিমার দিকে। জি বলুন। তাসলিমা দরজার দিকে তাকিয়ে বলল। দরজা বন্ধ করে দিয়ে আস। তনয় কিছু না বলে কথা মতো দরজা বন্ধ করে দিয়ে সে বসে তাসলিমার পাশে। তাসলিমা তনয়ের দিকে কিছু সময় তাকিয়ে থাকে, অতঃপর বলে। আমার ছেলেটা মানুষ হিসেবে সত্যিই ভালো, তবে ওর বউ গুণের স্বভাবটা পরিবর্তন করা প্রয়োজন তনয়া। ওর রাগ জেদ ছোট থেকেই বেশি, তাই আমিও ওকে জোর খাটাতে পারিনি। কিন্তু তোর উপর রাগ জেদ কোনোটাই দেখাতে পারে না। তোর কথা শুনবে। তোর বাবার বয়স হয়েছে, লোকটা আর কত ছুটবে বল? তেহেববারকে তো এইবার সংসারের হাল ধরতে হবে। আমরা আজ আছি, কাল নেই। আমাদেরও তো ইচ্ছে করে নিজের ছেলের সংসার দেখতে। একটু দায়িত্ব নিতে শিখতে হবে তো ওকে। যতটা দিন আছি শুধু নাতি নাতনিদের নিয়ে হাসি আনন্দে বেঁচে থাকতে। তনয় মাথা নিচু করে বসে আছে। কি বলবে সে? তেহরাবকে সে কম বুঝিয়েছে? লোকটা যে এসবের ধারে কাছে যেতে চেয়েও যাচ্ছে না। আজ যেমন ঢাকায় যাওয়ার কথা ছিল, অথচ রাতেই বলে দিল যাবে না। আচ্ছা, আমি চেষ্টা করব, আপনি চিন্তা করবেন না। তাসলিমা মাথা নাড়ে। তনয় বেরিয়ে চলে আসে নিচে। নিচে এসে দেখে তেহরাব সোফায় বসে টিভি দেখছে। তনয় কিছু না বলে খাবার টেবিলে এসে খাবার বাড়তে থাকে। খেতে আসুন। তনয় ডাকে, তেহরাব খেতে বসে। পাশে বসে তনয়। তনয়কে চুপচাপ দেখে তেহরাব ভুল কুচকায়। কি হয়েছে আবার? মুখ এমন করে রেখেছিস কেন? তনয় খাবার মুখে দেয়, গম্ভীর ভাব নিয়েই বলে। আপনার তো পড়াশোনা শেষ, তাই না? মিলের দায়িত্বও তো নিয়েছেন শুনেছিলাম, তাহলে গুরুত্ব দিয়ে কাজ কেন করছেন না? তেহরাব চোখ মুখ কুচকে তনয়ের দিকে তাকিয়ে থাকে। তোকে কে বলেছে আমি কাজ করছি না? তনয় এবার তেহরাবের দিকে তাকায়, কিছুটা বিরক্ত নিয়েই বলে। কোথায় করছেন? সারা দিন তো বাসায় থাকেন, আর আজ না ঢাকা যাওয়ার কথা ছিল, কি হলো? না গিয়ে বাসায় থেকে গেলেন কেন?
তেহরাব খাওয়ার দিকে মনোযোগ দেয়। খেতে খেতেই বলে, তুই বুঝবি না, এসব নিয়ে তোকে ভাবতেও হবে না। ভাবতে হবে না মানে? আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। এই সংসারের সাথে জড়িত সবকিছু নিয়েই আমাকে ভাবতে হবে। তেহরাব মৃদু হাসে। বাবা, এক্ষুনি গিন্নি গিন্নি ভাব চলে এসেছে। তনয়ের সত্যি মেজাজ খারাপ হচ্ছে। আমি মজা করছি না তেহরাব, আপনি একটু সিরিয়াস হন। বাবার বয়স হচ্ছে তো, আর কত তিনি সব দিক সামলাবেন? এবার তেহরাবকেও কিছুটা গম্ভীর দেখালো, তবে অধরে মৃদু হাসে। আমি কোনো দায়িত্ব নিলে তার ঠিক মতোই পালন করি। যেহেতু মিলের দায়িত্ব নিয়েছি, তাও ঠিক মতোই পালন করছি। সেটা যেভাবেই করি। আর রইল বাড়িতে থাকার বিষয়টা, আগেও বলেছি আমি ফাইবারে কাজ করি। আর আজ ঢাকা আমি যাইনি, তাই বলে কাজটা যে বন্ধ হয়ে পড়ে থাকবে তা না। আমার কাজের দিকে আমার যথেষ্ট পরিমাণ মনোযোগ আছে। তোকে এত কিছু নিয়ে ভাবতে হবে না, শুধু আমাকে নিয়ে ভাবলেই চলবে। তনয় আর কি বলবে বুঝতে পারছে না। ইতিমধ্যে তেহরাবের খাওয়া শেষ। দ্রুত খাওয়া শেষ করে রেডি হয়ে নে। বলেই তেহরাব চলে গেল নিজের মায়ের কাছে। তনয়া দীর্ঘশ্বাস ফেলল। খাওয়া শেষ করে সব কাজ শেষ করতে করতে ঘড়ির কাঁটা ততক্ষণে 10টার কাছাকাছি। ঘড়ি এসে দেখে তেহরাব বিছানায় বসে কারোর সাথে কথা বলছে। তনয় কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। তৈরি হয়ে এসে মাথা আঁচড়ে নিল। তেহরাব তখনও ফোনে কথা বলছে। কথা শেষ করে তেহরাব উঠে দাঁড়ালো। তনয়াকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। তনয়া কিছুটা হকচকিয়ে গেল। কিছু ভুল ত্রুটি হলো নাকি? তনয়ের ভাবনার মাঝে তেহরাব বলে উঠল, হিজাব বাদ। বলেছি না চুল ছেড়ে বাইরে যাবি না। তনয় দ্রুত মাথা নাড়ে। অড্রপ থেকে একটি হিজাব বের করে দ্রুত বেঁধে নেয়। হয়েছে। তেহরাব আগের মতোই গম্ভীর, কিন্তু কারণ জানা নেই তনয়ের। তেহরাব কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। পেছন পেছন তনয়ও যায়। তেহরাব বাইক নিয়ে তনয়ের সামনে এসে দাঁড়ায়। তনয় উঠে বসে, জড়িয়ে ধরে শক্ত করে। তনয়া, তনয় চমকায়। মেজো আজ মারা গিয়েছে। তনয় কেমন কেঁপে উঠল। হয়তো মানুষটার নাম শুনেই ভয় করছে। তনয় তেহরাবের পিঠে নিজের মাথা ঠেকায়, চোখ বন্ধ করে বলে, আমি এসব জানতে বা শুনতে চাই না। চলুন, কোথায় নিয়ে যাবেন সেখানে। তেহরাব নিজেও বড় করে শ্বাস নেয়। নিজের বুকে থাকা তনয়ের হাতে আলতো করে চুমু খেয়ে বলে, যাবো তো। আমাদের পৃথিবীতে শুধু আমি আর তুই, আর কেউ না। তেহরাব বেয়াইকে স্টার্ট দেয়। হঠাৎ মৃদু হেসে ফিসফিস করে বলে, তুই কি জানিস, তোকে দেখলে আমার হার্টবিট পর্যন্ত গুগল ম্যাপে দেখায়। তনয় ভুরু কুচকে লুকিং গ্লাসে তেহরাবের দিকে তাকায়। মানে? টু ফাস্ট টু ট্র্যাক। তনয় চোখ কুচকে তাকায়, বলে, আপনি এসব শিখেন কোথা থেকে? তেহরাব কাজ ঝাঁকায়। তুই তো আর সহজে পড়িস না, একটু গবেষণা করতে হয়। এত দিন হয়ে গেল বিয়ের, তাও কত কাঠখড় পুড়িয়ে, অথচ বউ আমাকে বুঝেই না। তনয় মুখ ভেঙায়। কি বুঝি না আমি? কোন জিনিসটা বুঝি না? তেহরাব আফসোসের সুরে বলে, এই যে কত কষ্ট করে গবেষণা করি তোকে ভালোবাসি বলে, আর তুই কিনা ভাবিস তেহরাব পাগল। তনয় মুখে হাত দিয়ে হাসি চাপার চেষ্টা করে, কিন্তু পারে না। আপনার এই গবেষণা কোনো দিন আপনাকে নোবেল এনে দেবে মনে হয় না। তেহরাব গম্ভীর ভঙ্গিতে বলে, নোবেল চাই না, তোর হাসিটাই আমার পুরস্কার। সারা জীবন আমার হয়ে থাক, এভাবেই হাসি খুশি থাক। তনয় কিছু না বলে তেহরাবকে আবারও জড়িয়ে ধরে। স্মিত হেসে বলে, আপনি থাকতে আপনার তনয়ার জীবনে আর কোনো দুঃখ আসবে না। আছেন তো আপনি, সারা জীবন এভাবেই থেকে যাবেন তো? বদলে যাবেন না তো দয়া করে? তাহলে এই বোকা তনয়া আর পথ খুঁজে পাবে না। তেহরাব তনয়ের কথায় নিঃশব্দে মাথা ঝুঁকিয়ে দেয়। তেহরাবের চোখ দুটো হঠাৎই গভীর হয়ে উঠল, যেন তনয়ের ভেতরটা পড়ে নিতে চাইছে খুব করে। ধীরে ধীরে বলল, তুই যদি পথ হারাস, আমি তো আছি না তোকে খুঁজে নিতে, হাত ধরে ফিরিয়ে আনতে। আমি বদলাবো না, কারণ তোর জন্য বদলানোর মতো কিছু রাখিনি নিজের ভেতর। সবটা জুড়েই তুই, সবটাই তোর। তনয় আবার একটু নাক সিটকে বলল, অত ভালোবাসবেন না। আমি মাথায় চড়ে বসে যাব, কিন্তু আপনার আর এই তনয়াকে পছন্দ হবে না। তেহরাব হাসে। বসে যা, দরকার পড়লে আরো 10-12টা মাথা কিনে আনবো। তনয় গাল ফুলিয়ে বলে, আপনি একদমই ভালো না, বড্ড অসভ্য। তা কি আপনি জানেন? তেহরাব চোখ টিপে বাঁকা হেসে বলে, শুধু তোর জন্যই। অন্য কেউ থাকলে আমি ভয়ানক গম্ভীর থাকতাম। আমার বদলে অন্য কেউ বুঝি আসতে পারতো। তেহরাব এবার মুস্কি হাসে। তা কখনোই না,
তেহরাব পুরোটাই তোকে ঘিরে। অন্য কেউ আসা তো দূরে, সেই পর্যন্ত তেহরাব বেঁচে থাকতো কিনা সেটাই সন্দেহ। তনয়া চোখ বন্ধ করে নেয়, লম্বা শ্বাস নিয়ে শুধু বলে, ভালোবাসি, ভালোবাসি আপনাকে, খুব খুব বেশি ভালোবাসি। আমি তবে অল্প ভালোবাসি, চলবে? খুব চলবে, কতদূর? শেষ নিঃশ্বাস পর্যন্ত। আলাক্সা মাদ্রাসা ও এতিমখানার সামনে এসে বাইক থামালো তেহরাবের। তনয়া কিছুটা বিস্মিত নয়নে দেখতে লাগলো চারদিক। গ্রামের মাঝ বরাবর অবস্থিত এই ছোট্ট মাদ্রাসা। তনয়া বাইক থেকে নামলো তেহরাবের সামনে। তনয়ের হাত ধরে টিনের গেট পার হয়ে ভেতরে প্রবেশ করলো তেহরাব। সাথে সাথে 3 জন বাচ্চা ছেলে মেয়ে দৌড়ে আসলো তেহরাবের কাছে। তাদের মাঝে একজনের বয়স 12, নাম সালমান। এটুকু বয়সে কোরআন মুখস্থ করে ফেলেছে সে। আর একজন রাকিব, বয়স 9, এরও শেষের দিকে। আরেকজনের বয়স 7, নাম আলী। এই 3 জন বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল তেহরাব। আজ থেকে নেই, গত 4 বছর ধরে চালিয়ে আসছে। বাচ্চাগুলো এতিম, কারো মা বাবা থেকেও নেই, কেউ বা জানেই না বাবা মার পরিচয়। তেহরাব তনয়ের দিকে তাকালো, পরিচয় করিয়ে দিল সকলের সাথে। সাথে তেহরাবের বন্ধু লিমনের সাথেও। মাদ্রাসার শিক্ষক সে, মাদ্রাসাও তার বাবারই দেওয়া। আচ্ছা বাচ্চারা যাও পড়তে বসো, আর ভাবি আসুন বাড়িতে যাই। লিমনদের বাসা মাদ্রাসার সাথেই, পাশাপাশি। লিমন বেরিয়ে তাদের নিজেদের বাড়িতে নিয়ে আসলো, বসতে দিল দুজনকে। লুপা বলছিল তুই নাকি আসবি, সাথে যে ভাবি আসবে তা তো বলিসনি। লিমনের কথায় পাত্তা না দিয়ে তেহরাব সোফায় গিয়ে পা তুলে বসে পড়ে। তোকে বলতে যাব কেন? আবার বউ আছে, যেখানে খুশি নিয়ে আসবো। লিমন নিজ মনে মাথা নাড়ে। এই ছেলেটা বড্ড তেড়া। দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা আপনারা বসুন, আমি আসছি। লিমন যেতে নিলে তেহরাব আটকায়। আমি কিছু খাবো না। তনয়া, তুই খাবি? জানি খাবি না, তোর কষ্ট করে কিছু আনতে হবে না। খালা কই? আর লুপা? তেহরাবের বলতে না বলতেই একটি 4-5 বছর বয়সী বাচ্চা দৌড়ে রুমে আসে। ছোট্ট শরীরে বোরখার কালো হিজাব। মাশাল্লাহ, কি সুন্দর লাগছে। পিচ্চিটি কিছু সময় দাঁড়ালো, অতঃপর তেহরাবকে দেখে দৌড়ে ছুটে এসে জড়িয়ে ধরে তেহরাবকে। তনয়া কিছু বুঝতে পারছে না, সে শুধু হাঁ করে তাকিয়ে দেখছে সবটা। তুমি এত পরে আসলে? আর একটু পরে আসলে তো আমি চলে যেতাম। লোপার কথা শুনে অজান্তেই হাসে তনয়া। কি মিষ্টি বাচ্চাটা। তেহরাব লোপার গালে চুমু খেয়ে বলে, রেডি হয়ে কোথায় যাওয়া হচ্ছে আমার সোনা পাখিটার? লোপা চোখ মুখ কুচকালো, কিছু একটা ভেবে বলল, আমি নিন্নির কাছে যাব, নানা ভাই আসবে নিতে। তেহরাব মুচকি হাসে। লিমন ঘড়িতে সময় দেখে বলে, তেহরাব, আমি যাই রে, ক্লাস করতে হবে। আম্মা পাশের ঘরেই আছে, যাওয়ার সময় দেখা করে যাস। তেহরাব কিছু বলে না। লিমন নিজেও জানে তেহরাব কিছু বলবে না, তাই নিজেই চলে গেল। লিমন যেতেই তনয়া তেহরাবের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, বাচ্চাটা কে? বাচ্চা কাকে বলছো? আমি অনেক বড়, এই দেখো। দ্রুত জবাব লুপার। বলেই সোফার উপর দাঁড়িয়ে নিজের সাথে তনয়ার উচ্চতার তফাৎ নির্ণয় করতে লাগলো সে। তনয়া হাসলো, লুপাকে নিজের কোলে নিয়ে বলল, নাম কি তোমার? আমি লুপা, আর চাচ্চু সোনা পাখি। তুমি কে? তোমার নাম কি? তনয়া কি বলবে বুঝতে পারছে না। তেহরাব নিজেই বলল, এটা হলো তোমার চাচ্চু সোনার বউ, তোমার মামুনি। লুপা দ্রুত তনয়ের গালে চুমু খেলো। কি মজা, আমারও মামনি চলে এসেছে। তনয় হাসে, সাথে তেহরাব। এমন সময় ডাক পড়ে লোপার, তার নানা ভাই এসেছে। তোমরা থাকো, আমি আসছি। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ছুটল লোপা। তেহরাব হাসছে, সে হাসি স্নিগ্ধকর। খেয়াল করলো তনয়া, নিজের হাসিটা গায়েব হয়ে গেল, তবুও হাসার চেষ্টা করে জিজ্ঞেস করে বসে, আপনার বাচ্চা অনেক পছন্দ, তাই না? তেহরাব দরজার দিকে তাকিয়ে ছোট্ট করে জবাব দেয়। হুম। তনয়া তেহরাবের চোখের দিকে কিছু সময় তাকিয়ে রইল, কিছু বলল না। অতঃপর জোরপূর্বক হেসে চোখ নামিয়ে নিয়ে বলল, আমাকে বিয়ে না করলেও পারতেন। তেহরাবের কর্ণে এই বাক্য প্রকাশ করা মাত্রই তেহরাবের চোখ মুখ শক্ত হয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তনয়ের দিকে। তনয় মাথা নত করেই বসে আছে। নিজের জন্য, তেহরাবের জন্য, তাদের জীবনের জন্য তার আফসোস হচ্ছে। জানিস লুপার মা নেই, জন্মের সময়ই মারা গিয়েছে। হাসপাতালে আমিও ছিলাম। বাচ্চাটাকে আমিই প্রথম কোলে নিয়েছিলাম, কারণ লিমন ততক্ষণে নিজের মাঝে ছিল না। বড্ড ভালোবাসতো মরিয়মকে, কিন্তু ভাগ্য তাদের আলাদা করে দিল। লুপাকে আমার নিজের সন্তানই মনে হয়। কি সুন্দর নিষ্পাপ বাচ্চাটা। লিমন তেমন একটা কথা বলে না লুপার সাথে,
ওর দাদি ওকে বড় করেছে। মাঝে মাঝে ওর নানা এসে নিয়ে যায়। এভাবেই কাটছে ওর জীবন। দেখ, ওর আসলে কেউ নেই। কেমন অদ্ভুত না? তনয় থ মেরে বসে আছে, কি বলবে বুঝতে পারছে না। তেরা বিস্মিত এসে তনয়ের দিকে তাকালো। তনয় অসহায় নয়নে তাকিয়ে আছে। জীবনে কিছু অপূর্ণতা সুন্দর, বুঝলি? তনয় জবাব দেয় না। তেরা উঠে দাঁড়ায়। চল এবার বাড়ি যাওয়া যাক। তেরা বের হতে নিলে তনয় পেছন থেকে হাত ধরে আটকায়। তেরা পিছু ফিরে তাকায়। তনয় ছলছল নয়নে তাকিয়ে বলে, লুপাকে নিয়ে যাওয়া যায় না আমাদের সাথে? তেহরাব আবারও হাসে। তনয়ের মাথায় হাত রেখে বলে, দূর থেকে কিছু সম্পর্ক সুন্দর থাকে, থাকুক না ওর আপন মানুষদের ভিড়ে। আমরা পর হয়ে বরং মাঝে মাঝে উদয় হব। কি বলিস? তনয় চোখের পাতা নেড়ে সম্মতি জানায়। তেহরাব হাসে। তনয়া হলেই তার চলবে। কেটে গেছে আরো কয়েকটি মাস। ইদানিং তনয়ের মাথা ব্যথার রোগটা বেড়েছে। বড্ড যন্ত্রণা হয়, তবে কাউকে কিছু বলে না। তেহরাবকেও না। নিজের ঘর গুছিয়ে ওয়াশরুমে ঢুকলো তনয়া। সকালে এক বালতি কাপড় ভিজিয়েছে। এখন এগুলো নিজেকেই ধুতে হবে। কি আর করার। মাথা ব্যথা নিয়ে লেগে পড়লো কাজে। বাড়িতে আজ কেউ নেই। তাসলিমা ইউসুফ গিয়েছে ইরাদের বাড়ি। রাতের দাওয়াত পড়েছে তাদের। তনয়াকেও বেশ জোর করেছিল, তবে তনয়া চায়নি, কারণ তার তেহরাব আজ ঢাকা থেকে ফিরবে। গতকাল কাজে গিয়েছিল সে। কাপড় ধুয়ে তা নিয়ে ছাদে চলে আসলো। কাপড় চোপড় মেলে দিতে দিতে হঠাৎ নজর পড়ল পাশের বাসার ছাদের দিকে। এটা রিমুদের বাসা। ছাদে বসে আছে এক মধ্যবয়সী পুরুষ, যে কিনা একাধারে সিগারেট টানছে আর অদ্ভুতভাবে তনয়ের দিকে তাকিয়ে হাসছে। তনয়ের অস্বস্তি লাগছে। লোকটা কে তো সে এর আগে কখনো দেখেনি। লোকটা উঠে এসে ছাদের রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে শীষ বাজালো। তনয়কে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, তুমিই তবে এবারের নতুন বউ? লোকটার কথা শুনলেও কেমন গা ঘিন ঘিন করে উঠছে তনয়ের। এক হাতে নিজের ওড়না খামচি ধরে মাথা নাড়ল। লোকটা কেমন বিশ্রী নজরে তাকাচ্ছে। বাসায় বুঝি কেউ নেই? তোমাকে দিয়ে সব কাজ করাচ্ছে? তুমি বললে আমি আসি, একটু সাহায্য করে দিই। তনয় দ্রুত অন্যদিকে ঘুরে দাঁড়ায়। তার এসব ভালো লাগছে না। উল্টো পাশ হয়ে কাপড় মেলতে লাগলো। আবার ভেসে আসলো কণ্ঠস্বর, তেহরাব তো দেখি হেব্বি লাকি, বউ পেয়েছে করা, একদম পারফেক্ট। তনয় কেমন গা গোলাচ্ছে। শরীরে পশম দাঁড়িয়ে উঠছে। লোকটা এভাবে নোংরা কথা বলছে। ছি। কোন রকম কাপড় মেলে নিচে চলে আসলো তনয়। এসব লোকজন তার মোটেও পছন্দ না। আর না এমন দৃষ্টি। ঘাম মুছতে মুছতে নিচে আসছিল, এমন সময় কলিং বেল বেজে উঠল। অচেনা কারণেই তনয়ের বুকের ভেতর ধক করে উঠল। রেলিং ধরে দাঁড়িয়ে পড়ল সে। কে আসলো? তনয় নিচে নামলো না, উল্টো এক পা করে উপরে পেছাতে লাগলো। তার ভয় হচ্ছে আবারও বেল বাজলো। তনয় এবার দৌড়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে নিল। হাত পা রীতিমতো কাঁপছে তার। আপনি আপনি বেরবে আছে। খুলবো না, দরজা খুলবো না আমি। তনয় বিছানা হাতটাতে লাগলো। খুঁজতে লাগলো নিজের ফোনটা, কিন্তু কই গেল, পাচ্ছে না সে। আরো ঘাবড়ে গেল তনয়। এবার বোধহয় কান্না করে দেবে। বারবার হাত দিয়ে মুখ মুছছে। ঠোঁট জোড়া কাঁপছে তিরতির করে। এমন সময় কানে খট করে কিছু খোলার শব্দ পেয়ে সেভাবেই জমে যায় তনয়া। পেছনে তাকানোর সাহসটাও পেল না। ঠাস করে পড়ে গেল মেঝেতে। শেষে তেহরাবের কণ্ঠস্বরের চিৎকারটাও শুনতে পেল না তনয়া। তেহরাব দৌড়ে এসে তনয়াকে ধরে। তনয়ের দাঁতে দাঁত লেগে গেছে। তেরা বুঝতে পারছে না এমন হওয়ার কারণ কি। সদর দরজা চাবি দিয়ে খুলে এসেছে, আর নিজের রুমেও তাই। তবে এমন কিছু হবে বা হতে পারে মোটেও আশা করেনি তেহরাব। তেহরাব তনয়াকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। চোখে মুখে পানির ছিটা দিল। দাঁতটাও ছুটিয়ে দিল। তবে তনয় কাঁপছে, সাথে কি যেন বিড়বিড় করছে। তেহরাব দ্রুত তনয়কে জড়িয়ে নিল নিজের সাথে। শুনতে পেল তনয়ের আওয়াজ, না, দয়া করুন, আমাকে না, মরে যাব। না না না, আমাকে না, কাজের। তেহরাব আশ্চর্য হয়ে গিয়েছে। এমনটা তো আগে কখনো হয়নি। তবে হঠাৎ কি হলো তনয়ের? পাখি সোনা, তাকায় একটু। জান, দেখ, এটা আমি, তোর তেহরাব। কি হয়েছে বল? ভয় পেয়েছিস কিছু দেখে? কেউ এসেছিল? তনয়া, তাকা। এই তনয়া। তেহরাব অস্থির হয়ে উঠছে। সে নিজেই বা কি করবে বুঝতে পারছে না। মাথায় কাজ করছে না কিছু। তনয় এখনো বিড়বিড় করেই চলেছে। তেহরাব, কই আপনি? মেরে ফেলবে আমাকে, আসুন। না না না, আমি মরে যাব। শোবেন না, মরে যাব। এসবে বিড়বিড় করছে তনয়। আর তেহরাব, সে নিজেও রাগে ফেটে পড়ছে। কোন কুত্তার বাচ্চা এসেছিল বাড়িতে? কাউকেই ছাড়বো না। কে কি বলেছে একবার জেনে নেই, তাদের কলেজা কুত্তা দিয়ে খাওয়াবো। তেহরাব তনয়কে কোলে তুলে নিল। এই মুহূর্তে তনয়কে হাসপাতালে নিয়ে যেতে হবে তাকে। হাসপাতালে কেবিনে বসে আছে তেহরাব। তনয়কে ঘুমের মেডিসিন দেওয়া হয়েছে। ডাক্তার বলেছে কোনো কিছু নিয়ে ভয় পেয়ে এমন হয়েছে। তেহরাব আর কিছু বলে না, তবে মনে মনে তার ঝড় চলছে। এই তাণ্ডবে যখন তখন সব তছনছ করে তুলতে পারে।
শুধু জ্ঞানটা ফিরুক। কি হয়েছিল আমাকে বলিস, বাকিটা আমি দেখে নেব। আমার তনয়াকে ভয় দেখানো একদম মেরে ফেলবো। তনয়ের হাত ধরে তাতে মাথা ঠেকিয়ে বসে আছে তেহরাব। তারও অস্থির লাগছে, কেন বারবার তনয়ের সাথেই এমন হয়। আর যদি সে সময় মতো বাড়িতে না আসতো তবে কি হতো জানা নেই তেহরাবের। উঠ না জান, একবার বল কি হয়েছিল। দরকার পড়লে এই বাড়ি, এই গ্রাম, এই শহর ছাড়বো, তবু তোর কোনো ক্ষতি আমি হতে দেবো না জান। একবার তাকা। তনয় চোখ টিপ টিপ করছে। তেহরাব সোজা হয়ে বসে, অস্থির কণ্ঠে ডেকে ওঠে। জান, কি হয়েছে তোর? কেন ভয় পেয়েছিলি? কি হয়েছিল? তনয় শুধু এক পলক তেহরাবের দিকে তাকায়। দুর্বল হাতে তেহরাবের হাতটা শক্ত করে ধরে বলে, আমাকে একা রেখে কোনোদিন কোথাও যাবেন না দয়া করে। আমি একা থাকতে পারি না, ভয় করে, আমার খুব ভয় করে। তেহরাবও তনয়ের হাত নিজের দুহাতে শক্ত করে ধরে, অধর ছোঁয়ায়, মাথা নেড়ে বলে, হুম, আর একা রেখে যাব না। এই যে প্রমিস, দরকার পড়লে তোকে নিয়ে যাব, আর না হয় তোর বাড়িতে দিয়ে তারপর যাব। তনয় কিছু না বলে চোখ বন্ধ করে নেয়, আলতো করে জড়িয়ে ধরে তেহরাবকে। মনে মনে বিড়বিড়ায়, তনয়া সত্যি আপনাকে ছাড়া অচল। এত ভীতু কেন আপনার তনয়া? কোথায় যাচ্ছেন? বাড়ি যাব না আমরা? তনয়ের প্রশ্ন শুনে তার দিকে দৃষ্টিপাত করলো তেহরাব। তনয়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোদের বাড়ি, কিছুদিন ওখানেই থাক। সামনের সপ্তাহেই তো আবার তানহার বিয়ে। তনয় বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল তেহরাবের দিকে। লোকটা রাগ করেছে বোধহয়, করার তো কথা। সে যে বলেনি কিছুই, বললে যে ঝামেলা বাড়বে, আর সে চায় না তার জন্য কোনো ঝামেলা হোক। নিশ্চুপ হয়ে যায় দুজনেই। নীরবতা এসে ভিড় করে দুজনের মাঝে। হাসপাতাল থেকে সরাসরি তনয়ের বাবার বাড়ি এসে অটো থামে। চুপচাপ দুজনেই বাড়ির ভেতরে চলে আসে। তনয় আর তেহরাবকে এমন সময় নিজেদের বাড়িতে দেখে কিছুটা আশ্চর্য হয় তানিয়া। তবে তৎক্ষণাৎ ভাবনা ফেলে ছুটে আসেন দুজনের নিকট। কেমন আছো বাবা? তুই কেমন আছিস তনয়া? তনয় জোরপূর্বক হাসে, মাথা নেড়ে বোঝায় সে ভালো আছে। তেহরাবও স্বাভাবিকভাবেই জবাব দেয়, জি ভালো, আপনি? তানিয়াও মাথা নাড়ে। তেহরাবের হাত থেকে ফলের ব্যাগগুলো নিয়ে ঘরে আসে। পেছন পেছন আসে তেহরাব, তনয়া। তানহাও নিজের রুম থেকে দৌড়ে বসের রুমে আসে। তনয়কে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। আপু কেমন আছিস? তনয় এবারও জোরপূর্বক হাসে, ক্ষীণস্বরে জবাব দেয়। ভালো, তুই? তানহা হাসি হাসি মুখ করে বলে, খুব ভালো। আজ বিয়ের শপিং করতে যাবো। ফুপি 30,000 টাকা দিয়েছে আর আব্বু 20। তুইও যাবি কিন্তু। তোর জন্য আর ভাইয়ার জন্য 10,000 টাকা দিয়েছে, বলেছে কিছু কিনতে। তানহার উচ্ছ্বাস দেখে মৃদু হাসে তনয়া। মেয়েটা এখনো ছোট। আড়ালে দীর্ঘশ্বাস ফেলে তানিয়ার দিকে তাকিয়ে পড়ল। মা একটু পানি দাও। তানিয়া দ্রুত টেবিলের কাছে যায়। যেতে যেতে তানহাকে উদ্দেশ্য করে বলে, তোর ভাইয়াকে ফল কেটে দে দ্রুত, আমি রান্না চড়াই গিয়ে। তানহা যেতে নিলে তেহরাব দাঁড়িয়ে যায়, গম্ভীর স্বরে বলে, এসবের দরকার নেই, আমার একটু কাজ আছে। তনয়া বিয়ে পর্যন্ত থাকুক, আমি আজ আসছি। একই কথা, এক্ষুনি আসলে আবার এক্ষুনি চলে যাবে? দুপুরের খাবারটা খেয়ে যাও। তোমার আব্বাকে কল করে বলি। তানিয়ার অস্থির কণ্ঠ। জামাইকে খালি মুখে যেতে দিতে সে নারাজ। তবে তেহরাব থাকবে না। মাথা নিচু করে বসে থাকা তনয়ের দিকে এক পলক তাকিয়ে বলে, আজ না, দুদিন পর এসে দেখা করে যাব। কথাটা বলে মানিব্যাগ থেকে 1,000 টাকা বের করে তনয়ের হাতে দেয়। গম্ভীর চিত্তেই বলে, আর কিছু লাগলে বলিস, আসছি। আর থামে না তেহরাব। সালাম দিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। তানহা ততক্ষণে উধাও। তবে তানিয়ার কাছে বিষয়টা কেমন একটা লাগলো। সে তনয়ের কাছে আসলো। তেহরাবের কি হয়েছে? এভাবে চলে গেল কেন? আর হঠাৎ না বলে এমন সময় আসলি যে? কিছু হয়েছে তনয়া? তনয় মায়ের দিকে তাকায়, জোরপূর্বক হেসে বলে, তেমন কিছু না, এমনি ভালো লাগছিল না, তাই চলে আসলাম। আচ্ছা ঘরে যাই, মাথা কেমন করছে। আচ্ছা, হাত মুখ ধুয়ে যা। আর সকালে খেয়েছিস? তানিয়ার প্রশ্নের জবাব না দিয়েই আনমনে তনয় নিজের রুমে চলে আসে। বিছানায় বসতে হঠাৎ মনে পড়ে সে তো ফোন আনেনি। আনবে কি করে? ফোন তো বাড়িতে। এখন কি হবে? টাকাগুলো ব্যাগে রেখে বিছানায় শুয়ে পড়লো তনয়। কিছুই ভালো লাগছে না। বিছানায় বুঝি ঘুমের ওষুধ মেশানো। শোয়ার সাথে সাথে চোখ লেগে আসছে তনয়ের। যাক একটু ঘুমাক, ঘুমের প্রয়োজন তার। ধরণীতে সন্ধ্যা নেমেছে, মেঘে সেজেছে আকাশ। চারদিকে মৃত বাতাস, গাছের পাতায় পাতায় হালকা কাঁপন। পাখিরা ফিরছে নীড়ে। আলো আধারের খেলায় আচ্ছন্ন হয়ে উঠছে আকাশ। সারাদিন পর এমন সময় মেঘের ডাকে ঘুম ছুটেছে তনয়ের। মাঝে অবশ্য তার মা বোন এসে কয়েকবার ডেকে গিয়েছে।
তবে তনয়া ওঠেনি, তাই তারাও আর বিরক্ত করেনি। এতদিন পর এসেছে, একটু বিশ্রাম নিক এই ভেবে ঘুমো ঘুমো চোখে বিছানায় উঠে বসলো। বিছানার সাথে লাগানো জানালা দিয়ে বাতাস আসছে। বিছানা থেকে নামলো তনয়া। বৃষ্টি আসার আগে হাত মুখে পানি দিয়ে ফিরে আসে আবারও। আসার পথে তানিয়া খেতে ডাকলে খাবে না বলে চলে আসে। এসে দেখে তানহা তানিয়ার ফোন নিয়ে শিহাবের সাথে কথা বলছে। তনয়া দাঁড়িয়ে রইল, শুনলো কথাগুলো। তানহা একাধারে বকবক করছে, তবে শিহাব নিশ্চুপ, মাঝে মাঝে হুম হ্যাঁ করছে। কিছু একটা ভেবে তানহার পেছনে এসে দাঁড়ায় তনয়া। আমাকে একটু দে, কথা বলবো। তানহা চমকায়, পেছনে তাকিয়ে তনয়াকে দেখে মুচকি হেসে ফোনটা এগিয়ে দেয়। তনয়া হাতে নেয়, তানহার দিকে তাকিয়ে বলে, আমার জন্য খাবার নিয়ে আয়, খিদে পেয়েছে। কথা মতো তানহা ছুটে ফোনটা কানে নেয় তনয়া। কেমন আছেন? তনয়ার কণ্ঠ শুনে কিছু সময় থমকে থাকে শিহাব। গলা ধরে আসছে তার। শিহাব শ্বাস নিল, স্বাভাবিক হয়ে বলল, ভালো। তুমি? জি ভালো, একটা কথা বলার ছিল। শিহাব কিছুটা অবাক হয়। কি বলার আছে তনয়ার? হ্যাঁ বলো, কি বলবে? তানহা বাচ্চা মেয়ে, বোঝে কম। সে এটুকুও বুঝছে না আপনি তাকে ভালোবেসে বিয়ে করছেন না। ওর মাঝে ঈর্ষাবোধও কাজ করছে না। তবে একদিন তানহা বড় হবে, বুঝতে শিখবে, তখন আপনি তানহাকে বিয়ে করছেন, সারা জীবনের বন্ধনে আবদ্ধ হচ্ছেন। আমরাও ভরসা করে আপনার হাতে ওকে তুলে দিচ্ছি। কোনোদিন যেন দায়িত্ব কর্তব্যের হেরফের না হয়। কথাগুলো কেন বললাম নিশ্চয় আপনিও জানেন। শিহাব দীর্ঘশ্বাস ফেলল, কিছুটা হেসে জবাব দিল, শিহাব ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা বোঝে। অপর পাশের মানুষটা ভালো না বাসলে কেমন অনুভূতি হয় তাও জানে। তাহলে তোমার বোনকে কি করে সেই যন্ত্রণা দিব বলো? কথা দিচ্ছি, মনে থাকা বিষয়গুলো শিহাব বেঁচে থাকতে কখনো প্রকাশ পাবে না। তনয়া চোখ জোড়া বন্ধ করে নেয়, ছোট্ট করে শ্বাস নিয়ে বলে, ভুলে যান আমাকে, ভুল ভেবে ভুলে যান। শিহাব বোধহয় হাসলো। বুঝলে মেয়ে, মিথ্যা বলতে পারি না আমি। ভুলতে আমিও চাই, কখনো ভুলতে পারলে জানাবো। অন্যথা মিথ্যা আশ্বাস আমি দিতে পারছি না। তবে এইটুকু ভরসা রাখতে পারো, শিহাব কখনো নিজের অনুভূতিকে দুর্বলতা বানাবে না। ইতিমধ্যে তানহাকে আসতে দেখে থেমে যায় তনয়া, শুধু ছোট করে জবাব দেয়। ধন্যবাদ। শিহাব আর কিছু বলে না, কল কেটে দেয় নিজে থেকে। এই নাও তোমার খাবার। তনয়া খাবারের দিকে তাকিয়ে নাক ছিটকে। তার যে খেতে ইচ্ছে করছে না। তখন তো তানহাকে ভাগানোর জন্য খাবার আনতে পাঠিয়েছিল। তনয়া তানহাকে খাবারটা টেবিলে রাখতে বলে, খাবারটা রেখে যা, তুইও খেয়ে আয়। আমি কথা বলবো তোর ভাইয়ার সাথে, তুই যা এখন। তানহার কিছু না বলে চলে যায়। বাইরে প্রবল বেগে বৃষ্টি নেমেছে। বিছানায় উঠে জানালাটা খুলে দিল। বৃষ্টি ছিটে এসে গা ভিজিয়ে দিচ্ছে তনয়ার। কলেজ চেক করে তেহরাবের নাম্বারে কল করলো তনয়া। কয়েকবার রিং হওয়ার পরপরই তেহরাব কল রিসিভ করলো। তবে দুজনেই চুপ, কেমন অস্বস্তিকর বিষয়। বেশ কিছু সময় কাটলো। নীরবতা আর কতক্ষণ। কিছু বলবি? তেহরাবের শীতল এ গম্ভীর কণ্ঠ। তনয়ের গা শিরশির করছে। লোকটার কখন কি হয় সে বুঝে উঠতে পারে না। বড্ড বেগ পোহাতে হয় তাকে। এই যেমন কি বলবে সেটাই এখন বুঝতে পারছে না। কোনো কথাই আসছে না। কিছু বলার না থাকলে রাখছি। না, তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল তনয়। অতঃপর নিজেই ভরকে গেল। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, আপনি কি আমার উপর রাগ করেছেন? কিছুটা ভেঙে ভেঙেই বলল কথাটা। তেহরাবের গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো তৎক্ষণাৎ। এমন মনে হওয়ার কারণ? তনয় চুপসে যায়। কিছুই ভালো লাগছে না তার। কিছু সময় আবার নীরবতা গ্রাস করলো। তারপর জবাব দিল, এমন ভাবে কেন কথা বলছেন? একটু ভালো করে কথা বলুন। কিভাবে বলছি? খারাপ ভাবে? তেহরাবের শান্ত জবাব। এবার তো তনয়ের কান্না চলে আসছে। কেন এত অশান্তি? কিন্তু আপনি, কিন্তু আমি জানি না, একটু স্বাভাবিকভাবে কথা বলুন প্লিজ। আমি স্বাভাবিকই আছি, তবে তুই হতে পারছিস না। যাই হোক, যার যার বিষয়, জোর করব না। এবার তনয় ফুফিয়ে কেঁদে উঠল। আপনি এমন কেন করছেন? ভালো লাগছে না আমার। তাই তো বাবার বাড়ি দিয়ে আসলাম। কিছুদিন থাক, ভালো লাগবে। সবার সাথে গল্প কর, আনন্দ কর, মনও ভালো থাকবে। তেহরাবের এহেন কথা শুনে তনয়ের আরো বেশি কান্না পাচ্ছে। কিচ্ছু লাগবে না আমার, আপনি একটু ভালো মতো কথা বলুন না। আমার আর কাউকে লাগবে না, নিয়ে যান আমাকে, আমি থাকবো না এখানে। তেহরাব হাসলো, হেসেই বলল, কেন? সমস্যা কি? আমি স্বাভাবিকই আছি, তুইও স্বাভাবিক থাক। তানহার বিয়ে নিয়ে আনন্দ কর।
তেহরাব, আমার আপনাকেই লাগবে। তেহরাব, আর কাউকে না, কিচ্ছু না, কিচ্ছু না। আপনিও যদি এভাবে আমাকে কষ্ট দেন তবে কোথায় যাব আমি? তনয়ার কে আছে? কেউ নেই, সবাই তনয়াকে। আর কিছু বলতে দেয় না তেহরাব, থমকে ওঠে তনয়াকে। এই চুপ, কাঁদছিস কেন? একটা লাগাবো গালে, এত কান্নার কি আছে? কথায় কথায় কাঁদতে হয়? হ্যাঁ হয়, লাগবে না কিছু। আপনি কেউ না, কেউ নেই আমার, কেউ না। সবাই বাজে, কেউ ভালোবাসে না আমাকে, আপনিও না। তেহরাবের মেজাজ খারাপ হলো। একটা মারবো, চুপ, কান্না থামা, আসছি আমি। বলেই কল কেটে দেয় তেহরাব। তনয়াও হেসকি তুলে কাঁদতে থাকে। এদিকে বৃষ্টি যেন যে ক্ষমতা দেখাতে ব্যস্ত, একাধারে ঝরেই চলেছে। জানালার ধারে অনেকটা সময় কাটালো, কান্নাও থেমে গেছে ইতিমধ্যে। হঠাৎ দরজা লাগানোর খটাও যে ধ্যান ভাঙে তনয়ের। নিজের দিকে তাকিয়ে দেখে সে নিজেই ভিজে গেছে। পেছনে ঘুরতেই ভূত দেখার মতো চমকে ওঠে তনয়া। ভেজা শরীরে কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে তেহরাব, যেন পুকুর দিকে ডুব দিয়ে উঠে এসেছে। তেহরাব নিজের শার্টের দিকে তাকিয়ে একাধারে শার্টের বোতাম খুলছে, আর তনয়া কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে। এটা কি সত্যি তেহরাব? তাকিয়ে আছিস কেন? আর তোর এই অবস্থা কেন? রাত বিরাতে জ্বর বাঁধানোর জন্য বৃষ্টিতে ভিজেছিস? এবার যেন আরো বেশি অবাক হলো তনয়া। এটা তার কল্পনা নয়, এটা সত্যি তেহরাব। সেই ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছুটে এসেছে। তনয় কিছু না বলে দৌড়ে এসে তেহরাবকে জড়িয়ে ধরে। তেহরাব চোখ বন্ধ করে বড় শ্বাস নেয়। সে নিজেও যে অভিমান করে থাকতে পারছিল না, তার এলোকেশের থেকে সে দূরে থাকতে পারে না। তনয় হু হু করে কাঁদছে। তেহরাব তনয় চুলের ভাঁজে আঙুল ডোবালো, মুখটা চেপে ধরলো নিজের বুকের সাথে। তনয়ের কান্নার গতিও কমে আসলো। মুখে তুলে তাকালো তেহরাবের মুখের দিকে। নিয়ে যান আমাকে, আমি থাকবো না আপনাকে ছাড়া, কখনোই না, নিয়ে যান। তেহরাব হাসে। তনয়ের ভেজা শরীরটার দিকে এক পলক তাকিয়ে নেশাভরা কণ্ঠে বলে ওঠে। চুপ, তোকে চাই আমার, এক্ষুনি। তনয় ভরকে যায়, দ্রুত দুপা পিছিয়ে যায়, ঠোঁট উল্টে বলে। আবার না আপনি। বাকিটা বলার আগেই তেহরাব তনয়ের অধৈর্যরা আঁকড়ে ধরে। তনয়ের তাল সামলাতে না পেরে তেহরাবের বাহু চেপে ধরে। এমন সময় শব্দ করে বিদ্যুৎ চমকায়, সাথে সাথে লাইটও চলে যায়। শোষো করে ছোড়ো হাওয়া ও বৃষ্টির ছিটেফোঁটা প্রবেশ করতে থাকে ঘরে, সাথে মেঘের দানবীয় শব্দ। হৃদস্পন্দন ভারী হয়ে উঠেছে দুজনের। তেহরাব যেন নিজেকে সামলাতেই পারছে না। কপালে পড়ে থাকে ভিজে চুলগুলো, পিছনে ঠেলে বসে পড়ে চেয়ারে। তনয়াকে আবারও নিজের কাছে টেনে নেয়, কানের পাতায় চুমু খেয়ে বলে। হোক কিছু অন্যরকম। তনয়া তেহরাবের পিঠ খামছে ধরল। সে কিছু বলার অবস্থাই নেই, শুধু প্রশ্ন করল। মানে? তেহরাব নিজের মুখটা তনয়ের মুখের কাছে নিয়ে আসে। তনয়ের হাত দুটো ছাড়িয়ে নিজের বেল দিয়ে বেঁধে ফেললো। তনয় আটকে উঠল। কি হচ্ছে এসব? আপনি কি কি করছেন এসব? তেহরাব বাবকা হাসলো। বিদ্যুৎ চমকানোর আলোতে স্পষ্ট দেখতে পেল তা তনয়া। কথাটা না ছাড়ুন, ভয় করছে আমার। কিছু করার নেই আমার, কাঁদিস না জান। তেহরাব আঁকড়ে ধরল তনয়ের অধর। অতঃপর আরো একটি রাত সাক্ষী হলো তাদের এলোমেলো ভালোবাসার, উত্তাল জোয়ারের। বাইরের ঝড় বৃষ্টির তাণ্ডবে অস্থির প্রকৃতি, আর ঘরের কোণে তেহরাব ও তনয়ের ভেতর চলছে আরেক প্রলয়। চোখে চোখ, নিঃশ্বাসে নিঃশ্বাস উভয়ের। দুটি আগুনের ঝলকায় জ্বলে উঠেছে আরেকটা যুদ্ধক্ষেত্র। হয়তো প্রকৃতির এই তাণ্ডবের থেকেও বেশি কিছু, হয়তো চলছে এক মহাতাণ্ডব একে অপরের মাঝে। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সকাল হয়েছে অনেকক্ষণ, তবে তেহরাব তনয়াকে ছাড়ছে না। তনয়াকে জড়িয়ে নিয়ে গান গাইছে সে। ইস থামুন, এবার বাইরে যাব। কি হলো? তেহরাব তনয়ের চোখের দিকে তাকায়। তনয় অভিমানে চোখ সরিয়ে নেয়। সরি। হ্যাঁ, তেহরাবের কথায় চোখ মুখ কুচকে নেয় তনয়। তেহরাবের থেকে নিজেকে ছাড়িয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়, ওড়না ঠিক করে দরজার দিকে পা বাড়ায়। যেতে যেতে বলে, লাগবে না আপনার সরি। তনয় বেরিয়ে যায়। তেহরাব দীর্ঘশ্বাস ফেললো, চোখ জোড়া বন্ধ করে বলল, আর না ভাই, ক্ষমা। কেটে গেছে সপ্তাহখানেক। এতগুলো দিন তনয় বাবার বাড়িতেই কাটিয়েছে।
তেহরাব মাঝে মাঝে একবার এসেছিল, আর আজ আসলো। আজ তানহার গায়ে হলুদ। রাফা আর তানহার জন্য একটা স্টেজই বানানো হয়েছে। রাফাদের বাড়ির ছাদে সবকিছুর আয়োজন। যেহেতু দুজনের বিয়ে, সবাই এসে দুজনকে হলুদ মাখাচ্ছে। শিহাবদের বাড়ি থেকেও লোক এসেছে। এবারের অনুষ্ঠান শেষ হলে সবাই শিহাব ও প্রত্যয়কে হলুদ দিতে যাবে। আর এই নিয়ে তেহরাব তনয়ের মাঝে ঝামেলা চলছে। তেহরাব কিছুতেই তনয়কে যেতে দেবে না, আর না সে নিজে যাবে। ওদিকে তনয় অভিমান করে নিজের ঘরে বসে আছে। বিয়েতে আনন্দ করবে না সে? জীবনে প্রথম আজ লেহেঙ্গা পরেছে, পার্লার থেকে সেজেছে, কত আশা করেছিল কন্যা যাত্রী যাবে। তার তো সবচেয়ে বেশি অধিকার। যাব না, কোথাও যাব না। আমি কোথাও যেতে চাইলেই তার সমস্যা। নিজে নিজে কথাগুলো বলল তনয়। এমন সময় ঘরে আসলো তাসলিমা। সে তনয়কে খুঁজতে এসেছে। কি রে তনু, এখানে কি করছিস? তনয়াকে হলুদ মাখাবি না? তনয় নিজের অভিমান লুকিয়ে স্বাভাবিক হয়ে বলে, শরীর ভালো লাগছে না, তোমরা যাও, আমি একটু পরে আসছি। আর ইরা আপুরা এসছে? তাসলিমা দীর্ঘশ্বাস ফেলল। এই রাত করে আর আসলো না, কাল চলে আসবে। তুই চলে আসিস। আর দেখি তোর শ্বশুর কোথায় গেল। তনয় জোরপূর্বক হাসলো। সব মানুষজন ভিড় করেছে রাফাদের বাড়িতে, যেহেতু সেখানেই সব আয়োজন। তাসলিমা চলে যেতে তনয় নাক টেনে আবারও বিছানায় বসে পড়লো। ফোনটা হাতে নিয়ে দেখলো 9টা বেজে গেছে। এতক্ষণে বোধহয় কোনো যাত্রীটা চলেও গিয়েছে। বড্ড কান্না পাচ্ছে তনয়। লোকটা এমন কেন? কোনো কিছু নিয়ে আশা করাই উচিত হয়নি। কোথাও আর যাব না। হঠাৎ নজর পড়ে দরজার দিকে। দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়েছে তেহরাব। আজ নীল রঙের পাঞ্জাবি পরেছে সে, চুলগুলো ছোট করে ফেলেছে। এতে অবশ্য আরো বেশি সুন্দর লাগছে। আর তনয়ের পরনে মিষ্টি রঙের হালকা গুজরাটি লেহেঙ্গা। তেহরাবকে দেখে মুখ ঘুরিয়ে নিল তনয়া। সত্যি বলতে তার খারাপ লাগছে। এই খারাপ লাগাটা কি তেহরাব দেখতে পাচ্ছে না? তনয় বুঝতে পারলো তেহরাব তার দিকে এগিয়ে আসছে। তাই কিছু না বলে সে নিজেই চলে যেতে উদ্যত হলো। তাই বলে কি তেহরাব তার তনয়কে যেতে দেবে? তনয়ের হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসলো, কোমর জড়িয়ে মিশিয়ে নিল নিজের সাথে। বাচ্চাদের মতো অভিমান কেন করছিস? তুই জানিস তো তোকে আমি একা ছাড়তে পারি না, ভয় হয় আমার। তনয় জবাব দেয় না, উল্টো ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে শুরু করে। তেহরাব আবার কিছুটা গম্ভীর থমথমে গলায় বলে উঠল, তনয়া, ছটফট করবি না বলে দিলাম। তুই কেন বুঝছিস না? তোকে একা ছাড়তে পারবো না আমি। তনয় অভিমানে চোখ ফিরিয়ে নিল। আপনাকে কি যেতে মানা করেছিল কেউ? আপনার জন্য আমিও যেতে পারলাম না, সব আনন্দ নষ্ট করে দিলেন। কেউ না করেনি, তবে আমার সময় ছিল না, মাত্র আসলাম আমি। আর তোকে আমি কিছুতেই একা যেতে দিতাম না। আমি পুরো বাক্য শেষ হওয়ার আগে তনয়ের নজরে পড়ল তেহরাবের কপালে কাটা ডাক্তার দিকে। কেমন রক্ত জমাট বেঁধে আছে। ভেতরটা অস্থির হয়ে উঠল তনয়। নিজের কমল হাতের আঙুল দিয়ে রাখলো সেই কাটার স্থানে। অস্থির চিত্তে প্রশ্ন করল, কি হয়েছে এখানে? তেহরাব ভুরু কুচকাল। তনয়কে ছেড়ে নিজের কপালে হাত রাখলো। কিছু একটা ভেবে বলল, কি জানি কি হয়েছে। যাই হোক, চল ছাদে, অনুষ্ঠান তো শেষ হয়ে যাবে। তেহরাব কথা ঘোরানোর চেষ্টা করছে। তা ভালো মতোই বুঝতে পারছে তনয়, কারণ শুধু কপালেই না, তেহরাবের হাতেও বেশ অনেকখানি আঘাত। ফর্সা শরীরে সব স্পষ্ট দেখা যাচ্ছে। তেহরাব তনয়ের হাত ধরতে আসে। তনয়ের তীক্ষ্ণ দৃষ্টিতে তেহরাবের দিকে তাকিয়ে বলে, কার সাথে মারামারি করেছেন? আপনি কিন্তু কথা দিয়েছিলেন আর ঝামেলায় জড়াবেন না। তনয়ের গম্ভীর কণ্ঠ। তেহরাব চশব্দ উচ্চারণ করে বলল, আরে তেমন কিছুই না, চল তো। তনয় এক পাও নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। শক্ত গলায় বলল, মিথ্যা কেন বলছেন? হঠাৎ কোথাও উধাও হয়ে যাওয়ার কারণেই বা কি? বলুন, কাকে মেরেছেন? তেহরাব গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করলো তনয়ের দিকে। বিরক্ত নিয়ে বলল, বললাম তো কিছু না, এখন এসব রেখে ছাদে চল। তেহরাব জোর করে তনয়কে নিয়ে রাফাদের বাড়ির ছাদে চলে আসে। তবে তনয় এখনো তেহরাবের দিকেই তাকিয়ে আছে। তনয়কে দেখে তানহা স্টেজ থেকেই ডাকতে লাগলো, আপু, ওই আপু, আমাকে হলুদ দিবি না? রাফা আপুকেও দে, আয়। তনয়ের কানে বোধহয় সে কথা গেল না। সে গম্ভীর মুখের সামনে দাঁড়িয়ে তেহরাবের দিকে তাকালো, যে কিনা এই তার কাজিন ও আত্মীয়দের সাথে কথা বলছে। তানহার ডাক শুনে তেহরাব চোখ ফিরিয়ে তনয়ের দিকে তাকায়, যে কিনা সোজা হয়ে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। তেহরাব বাড়ালে দীর্ঘশ্বাস ফেলল। পাশ কাটিয়ে তনয়ের কাছে এসে দুষ্টু হেসে বলল, আমি জানি তোর 10টা না 5টা না একমাত্র স্বামী, দেখতে খুবই সুন্দর। তাই বলে তুই আমার বউয়ের স্বামীর দিকে কোন নজর দিবি? তনয় হতভম্ব হয়ে তাকায় তেহরাবের মুখের দিকে। ঠোঁটজোড়া ফাঁক হয়ে গিয়েছে তার। এই শুনুন তো, মজা করবেন না একদম। আজব, আমি কেন মজা করতে যাব? আমি পরনারীর সাথে মজা করি না, আমি আমার বউয়ের প্রতি আসক্ত। তনয় মুখ ভেঙে নাক টানে। তেহরাবের বাহুতে ধাক্কা দিয়ে বলে,
যান, কথা বলবেন না একদম। ছি ছি, কি অশ্লীল মেয়ে! অন্যের স্বামীকে জান বলছে। এই মেয়ে, তুমি জানো আমার বউ কতটা ডেঞ্জারাস? তোমার মুখটা ঝামা পাথর দিয়ে ঘষে দেবে। এবার যেন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তনয়ের। দাঁতে দাঁত খিচিয়ে বলে উঠল। উফ, অসভ্য লোক একটা। আপনার সাথে কথা বলাই উচিত না, যত সব। তনয় আরো কিছু বিড়বিড় করতে করতে তানহার কাছে চলে যায়। তেহরাব ঠোঁট টিপে হাসে। এত সময় মন খারাপ থাকলেও এখন একদম ফুরফুরে মেজাজে আছে তনয়া। সকলের সাথে আনন্দ করতে ব্যস্ত সে। রাত এখন 11:30টার কাছাকাছি। ছাদে বসে আছে সবাই, আড্ডা হচ্ছে। এমন সময় তাসলিমা এসে দাঁড়ালো তনয়ের পেছনে। কিছু না কান আগে ফোন আসে, নিচে গিয়েছিল সে। তনু, এদিকে আয় তো মা। শাশুড়ির ডাকে উঠে এসে তনয় সাইডে গিয়ে দাঁড়ায়। হ্যাঁ বলো মা। তাসলিমাকে চিন্তিত দেখালো। তোর বাবাকে কল করেছিল, সে হসপিটালে গিয়েছে। তনয়া চমকে উঠল, অস্থির হয়ে উঠল মুহূর্তেই। কি হয়েছে বাবার? হাসপাতালে কেন? আগে শান্ত হ, ওনার কিচ্ছু হয়নি। আরে রিমুর মামা এসেছিল গত সপ্তাহে বিদেশ থেকে, তোর সাথে হয়তো দেখা হয়নি। সাব্বির ভাইকে হসপিটালে নেওয়া হয়েছে। কে বা কারা নাকি খুব বাজেভাবে মেরেছে। আমার এক্ষুনি বাড়ি যেতে হবে রে, তেহেব্বার কেউ পাচ্ছি না। তনয় থ মেরে দাঁড়িয়ে আছে, তার মাথা ঘুরছে। তার মানে সে যা ভাবছে তাই নাকি? কিন্তু তনয়া, আমি চলে যাচ্ছি। তোর বাবা অটো পাঠিয়ে দিয়েছে, বলল তুই থাক, আর তেহেব্বার আসলে ওকে বলিস। তাসলিম আর তনয়ের জবাবের অপেক্ষা করলো না, সিঁড়ি বেয়ে চলে গেল। কিছু একটা ভেবে তনয়ও নিচে আসলো। তাসলিমা অটোতে ওঠার আগেই প্রশ্ন করলো। রিমুর মামাকে কখন মেরেছে? কোথায় মেরেছে? জ্যাঠাইন বাজারে নাকি, এখন ওখানকার হসপিটালে নিয়ে গেছে। তনয় আর কিছু বলল না। তাসলিমা চলে গেল। তবে হিসাব যেন সব গুলিয়ে যাচ্ছে তনয়ের কাছে। হঠাৎ অনুভব করলো তার হাত পা কাঁপছে, ভেতরে অস্থিরতা ভর করেছে। কাউকে কিছু না বলে দ্রুত নিজেদের বাড়িতে চলে আসলো তনয়। বাড়িঘর ফাঁকা, মনে হচ্ছে কেউ তাকে আড়াল থেকে দেখছে। এই অ্যাংজাইটির কারণে যে সে একা থাকতে পারে না। প্রত্যেকটা মুহূর্তে মনে হয় তার আশেপাশে কেউ আছে, তাকে দেখছে, তাকে নিয়ে বাজে কথা বলছে। রাত বাজে প্রায় 1টা। সবাই বাড়িতে এসে যার যার মতো শুয়ে পড়েছে। কালকে আবার সকালে উঠতে হবে। মোটামুটি বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, লোকজনও অনেক। বিয়ের উপলক্ষে 1000 টাকা খরচ করে আরো 2টো ঘর বানিয়েছে শফিক। এমনিতেও তাদের প্রয়োজনই পড়ে, সব জিনিসই কম বেশি ছিল, বিধায় বেশি টাকা খরচ হয়নি। সবাই এই মুহূর্তে গভীর ঘুমে মগ্ন, শুধু তনয়া ব্যতীত। ফ্রেশ হয়ে বিছানার উপর বসে আছে সে, আর একটু পরপর তেহরাবকে কল করেই যাচ্ছে। তবে আল্লাহর বান্দা ভুলেও একটি কলও রিসিভ করছে না। তনয়ের ভয় করছে, হলো কি লোকটার? দুশ্চিন্তার মাথার ভেতর যন্ত্রণাটা বৃদ্ধি পাচ্ছে তার। এই লোকটা তাকে আর কত দুশ্চিন্তায় ফেলবে। বাইরে থেকে বাইকের শব্দ পেয়ে টনক নড়ে তনয়ের। লাফ দিয়ে বিছানা থেকে নেমে বেরিয়ে আসে বাইরে। যা ভাবে তাই, তেহরাবই এসেছে। বাইক সাইড করে নেমে আসে তেহরাব। তনয়া বারান্দায় রাগী ও চিন্তা মিশ্রিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। কতবার কল করেছি আপনাকে, কল ধরেননি কেন? এইভাবে টেনশনে ফেলার কোনো মানে আছে? তনয়ের কোনো কথাই যেন তেহরাবের কানা গেল না। তেহরাব পাশ কাটিয়ে চলে গেল ঘরের ভেতর। তনয়ও পিছু পিছু আসলো। আবারও কিছু বলতে নিবে এমন সময় তনয়ের নজরে পড়ল তেহরাবের গম্ভীর শক্ত রাগের চেহারা। চোখ দুটো লাল হয়ে আছে, কপালের রগগুলো ফুলে আছে, সাথে কাটা জায়গাটাও। তনয় বুঝতে পারল লোকটা রেগে আছে, একটু বেশি রেগে আছে। কিন্তু কারণটা কি? আপাতত নিজের কথাগুলো সাইডে রেখে দরজা বন্ধ করে দিল তনয়া। তেহরাব বিছানা বসলো। পাঞ্জাবের উপরে 3টে বোতাম খুলে হাতে ভর দিয়ে উপরের দিকে মুখ করে বসলো, চোখ জোড়া বন্ধ। তনয়া পর্যবেক্ষণ করছে তেহরাবকে। কি হয়েছে বোঝার চেষ্টা করছে সে। তনয়ের কানে ভেসে আসলো তেহরাবের শক্ত ভারী কণ্ঠ। ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দে, আর পানি দে একটু। তনয়া কথা না বাড়িয়ে ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিল। টেবিলে রাখা জগ থেকে পানি ভরে তেহরাবের দিকে এগিয়ে দিল। কিছু সময় আগেই কল চেপে পানি এনেছে সে। তেহরাব সোজা হয়ে বসলো। তনয়ের হাত থেকে গ্লাসটা নিয়ে এক ঢোকে পুরো গ্লাস খালি করলো। ঠোঁট গোল করে শ্বাস ছাড়লো বড় করে। তনয় গ্লাসটা পুনরায় টেবিলে রেখে ধীর গলায় বলল, আপনার কি হয়েছে? কই ছিলেন এত সময়? তেহরাব তনয়ের দিকে তাকালো। বাম হাত দিয়ে নিচে চুলগুলো খামচে ধরে পড়ল। কোথাও না, লুঙ্গিটা বের করে দে। তনয় কথা মতো আলমারি থেকে লুঙ্গি বের করে দিল। তেহরাব কিছু না বলে চুপচাপ পোশাক বদলে নিল। আপাতত তার শরীরে শুধু লুঙ্গিই আছে। তেহরাব কি বিছানার উপর শুয়ে পড়ল। তনয় বেশ অবাক হলো, এমন আচরণ তো কখনো করে না। তনয় কিছু বলতেই যাবে, তার আগে তেহরাব বলে উঠল, লাইট বন্ধ করে শুয়ে পড়,
আজানের সময় ডেকে দিস। এখন আপাতত বিরক্ত করিস না। তনয় কিছু সময় দাঁড়িয়ে রইল, কিছু একটা ভেবে লাইট বন্ধ করে তার পাশে গিয়ে শুয়ে পড়ল। যা জিজ্ঞেস করার কাল সকালেই করা যাবে, এখন বরং ঘুমাক।